খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে 3 বাহিনী প্রধান। শিগগিরই ফিরছেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে শীত। দেশের স্বর্ণের দাম কমেছে। যুদ্ধের ক্ষত নিয়েও নতুন জীবনের স্বপ্ন, গাজায় 54 দম্পতির গণবিয়ে। বিপিএল শুরু 26 ডিসেম্বর, ফাইনাল 23 জানুয়ারি। আসসালামু আলাইকুম। বাট নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার আইএসপিআর জানায় রাত 9টার দিকে তারা বসুন্ধরায় এভারকেয়ারে পৌঁছান। এদিকে খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি আরো বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেলে বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে ওনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন ওনাকে বিদেশে নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে, রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, ঐক্য বজায় রাখতে হবে। চেয়ারপারসনের সুস্থতার স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। প্রতিদিনই দেশ বিদেশ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শুভ কামনার বার্তা আসছে বলেও জানান বিএনপি মহাসচিব। শীতের আমেজ সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও বাড়ছে। বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। বুধবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক। এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল 62%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 11 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 27 মিনিটে। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে 1050 টাকা কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম এখন 2,11,095 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশে বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,11,095 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,01,495 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 1,72,708 টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি স্বর্ণের দাম 1,43,689 টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে। এর আগে গতকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,12,145 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,02,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,73,572 টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি স্বর্ণের দাম 1,44,424 টাকা নির্ধারণ করা হয়।
দীর্ঘ 2 বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার 2 ডিসেম্বর একসঙ্গে 54 দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ গাজার ধ্বংসস্তূপের পাশ দিয়ে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাকে নববধূ ইমান হাসান লাওয়া এবং স্যুট পরা হিকমাত লাওয়া আরও কয়েকজন নবদম্পতির সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন। 27 বছর বয়সী হিকমাত লাওয়া বলেন, সবকিছুর সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করেছি। আল্লাহ চাইলে এই যুদ্ধের এখানে ইতি ঘটবে। ফিলিস্তিনের সংস্কৃতিতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ আচার হলেও চলমান যুদ্ধের সময়ে গাজায় বিয়ে আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইসরায়েলের হামলার মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিক জীবন ফিরতে শুরু করলেও আগের জমকালো আয়োজন এখন আর নেই। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে যখন মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজায় চলমান মানবিক সংকটের কারণে উৎসব ম্লান হয়ে যাচ্ছিল। উপত্যকার 20 লাখ বাসিন্দার বেশিরভাগই ইমান ও হিকমাতের মতো ব্যস্তচ্যুত। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই নবদম্পতি যুদ্ধ চলাকালে নিকটবর্তী দেইর আল বালাহ এলাকায় পালিয়ে গিয়েছিলেন, যেখানে খাবার ও আশ্রয়সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা কঠিন ছিল। বর্তমান পরিস্থিতিতে কিভাবে নতুন জীবন সাজাবেন তা তারা জানেন না। হিকমাত বলেন, আমরা বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই। এক সময় স্বপ্ন দেখতাম একটা বাড়ি, একটা চাকরি আর স্বাভাবিক জীবন। এখন আমার স্বপ্ন শুধু একটা বসবাসের জন্য, শুধু একটা তাঁবু। তিনি আরও বলেন, জীবন ফিরতে শুরু করেছে, কিন্তু আমরা যেমনটি প্রত্যাশা করেছিলাম তেমন কিন্তু হচ্ছে না। সাদা, লাল ও সবুজ রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরিহিত ইমান বলেন, কয়েক বছর ধরে চলা ভোগান্তির পর এই বিবাহ অনুষ্ঠান কিছুটা স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে। তবে তিনি জানান, এই যুদ্ধে তিনি ইসরায়েলি হামলায় বাবা, মা সহ আরও অনেক কাছের স্বজনকে হারিয়েছেন। কান্না জড়িত কণ্ঠে ইমান বলেন, এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন। আল্লাহ চাইলে আমরা আবার সবকিছু গড়ে তুলব। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলে গণহত্যায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও 1,70,000-এর বেশি মানুষ। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বিপিএল এর আগামী আসরে শুরু হবে 26 ডিসেম্বর। ফাইনাল দিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি20 টুর্নামেন্ট পর্দা নামবে আগামী 23 জানুয়ারি। আসরে ভেন্যু 3টি, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। টুর্নামেন্টের সব মিলিয়ে ম্যাচ হবে 34টি। বিপিএল এর 12তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আজ বিসিবি। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট থেকে বিপিএল পাড়ি জমাবে চট্টগ্রামে, সেখান থেকে পরে ফিরবে ঢাকায়। এলিমিনেটর হবে 19 জানুয়ারি। একই দিন হবে প্রথম কোয়ালিফায়ারের খেলা। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে 21 জানুয়ারি, আর ফাইনাল দিয়ে আসর শেষ হবে 23 জানুয়ারি। এই ম্যাচগুলোর ভেন্যু ঢাকা। এই পর্বের জন্য থাকছে রিজার্ভ ডে। এবারের বিপিএল হবে 6টি দল নিয়ে। শিরোপার জন্য লড়াই করবে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।